আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জাপানে স্থায়ী হতে চান, অথবা ভালো একটা বেতন, সম্মানজনক একটা চাকরি ও ভবিষ্যৎ নিশ্চয়তার পথ খুঁজে বেড়াচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে একজন বিদেশি হিসাবে আপনি জাপানে খাইগো ফুকুশি শিকেন, অর্থাৎ জাপানে একটা লাইসেন্স পরীক্ষা দিয়ে, কেয়ার গিভারের একটা লাইসেন্স পরীক্ষা দিয়ে আপনি কিভাবে একজন সার্টিফাইড কেয়ার গিভার হতে পারেন। আমরা এই ভিডিওটিতে মোটামুটি A to Z ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রথমেই ডিসক্লেমার হিসাবে বলতে হবে যে এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না, এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয়। আমি সুমন জায়েদি 1999 সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি। তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে আইটি ডিভিশনে জব করছি। আমার এই ইউটিউব চ্যানেলটির প্রধান উদ্দেশ্য হল আমার এই দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতাগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। আপনারা যদি কেউ আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে একটা মেল পাঠাতে পারেন। তারপরে আমরা যোগাযোগ করে সময় নির্ধারণ করে আপনার সাথে আমি কথা বলবো, এবং আপনার যদি কিছু জানার থাকে সেই বিষয়ে আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটিতে যা থাকবে সেটি হলো যে আমরা আজকের এই ভিডিওটিতে প্রথমেই আলোচনা করার চেষ্টা করব যে একজন ফরেনার, ধরে নিলাম সে বাংলাদেশি, সে কিভাবে কেয়ার গিভার হিসাবে জাপানে আসতে পারে। তার কয়টা ওয়ে আছে কেয়ার গিভার হিসাবে জাপানে আসার, এবং এই ফেজ 1-এর মধ্যেই কিংবা স্টেপ 1-এর মধ্যেই আমরা যেই ওয়েগুলো আছে তার মধ্যে থেকে কোন ওয়েটা চুজ করব সেই সম্পর্কে সিদ্ধান্ত নিব। এবং আমরা দ্বিতীয় স্টেপে যে আমরা দেখব আপনার এই স্টেপ 1-এ আপনি যে সিদ্ধান্ত নিয়ে এসেছেন তার উপর বেস করে আমাদের একটা পরীক্ষা দিতে হবে। জাপানে আপনি কেয়ার গিভার হিসেবে থাকতে চাইলে আপনাকে জাপানে আসার পরে একটা পরীক্ষা দিয়ে পাশ করে আপনার ভিসাটাকে অন্য একটা ভিসায় চেঞ্জ করতে হবে। তো আমরা এই দ্বিতীয় স্টেপে যেটা দেখব সেটা হলো যে আপনি এই পরীক্ষাটার জন্য, আমরা এই পরীক্ষাটাকে বলে থাকি খাইগো ফুকুশি ন্যাশনাল এক্সাম। এই পরীক্ষাটাতে পাশ করার জন্য আপনার কী ধরনের প্রিপারেশন নিতে হবে সেই সম্পর্কে আমরা এই স্টেপ 2-তে জানব। তারপরে 3 নাম্বার স্টেপটিতে ধরে নিলাম আপনি পরীক্ষায় পাশ করেছেন। এই স্টেপটিতে আপনার পরবর্তী কাজগুলা কি কি হতে পারে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা এখন ইমেজের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি কিভাবে একজন জাপানে আপনার আসতে পারে, সে কিভাবে আপনার একজন কেয়ার গিভার হতে পারে, এবং তার কি কি ওয়েগুলো আছে কেয়ার গিভার হিসাবে জাপানে আসার। তো আমার আজকের ভিডিওটিতে প্রথমেই এটা আপনাদের খুব ভালো করে বোঝানোর উদ্দেশ্য, কারণ এই স্টেপটিতে যদি আপনারা ভুল করে বসেন তাহলে কিন্তু সব কিছু উল্টাপুল্টা হয়ে যাবে। যার ফলে এখানে আমি একটু সময় নিয়ে আমি কষ্ট করে ইমেজ বানিয়েছি, আপনাদের সময় নিয়ে খুব ডিটেলভাবে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে আমাদের 2টা ওয়ে আছে জাপানে আসার। আপনি যদি কেয়ার গিভার হয়ে আসতে চান, প্রথম ওয়েটা হলো মেথড 1 হিসাবে আমি বলেছি, আপনি বাংলাদেশ থেকে
SSW-1 ভিসার মাধ্যমে আসবেন। এটাকে আমরা বলতেছি মেথড 1। এবং আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে মেথড 2। আপনি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায়, আবারও বলি ওয়ার্কিং ভিসায় না, স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন আপনার কেয়ার গিভিং স্কুলে, মানে একটা ডিপ্লোমা স্কুলে আপনি পড়তে আসবেন। তো এই ক্ষেত্রে আপনাদের প্রসেসটা কেমন হতে পারে সেটা আমি প্রথমে মেথড 1 এক্সপ্লেন করব, তারপরে মেথড 2তে যাব। তো প্রথমে যেটা হবে সেটা হলো যে আপনি যদি SSW-1 এর মাধ্যমে আসতে চান, সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম দুইজন ব্যক্তি, একজন ছেলে একজন মেয়ে, তাদের নাম যে কোনোটাই হতে পারে। তো আপনারা আমার অন্য ভিডিওতেও দেখেছেন, SSW-1 এর মাধ্যমে আসতে গেলে বাংলাদেশের পক্ষে একটা সেন্ডিং অর্গানাইজেশন থাকবে। এইটা একটা সেন্ডিং অর্গানাইজেশন বাংলাদেশের পক্ষে, এবং জাপানের পক্ষে আপনার একটা অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন থাকবে। এই দুইটা অর্গানাইজেশন আপনার একসাথে কাজ করে আপনাকে তারা জাপানে নিয়ে আসবে। এবং এই ক্ষেত্রে প্রসেস যেটা হবে সেটা হলো যে আপনি প্রথমে এই সেন্ডিং অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করবেন। আমি এই ভিডিওর লিঙ্কটিতে বাংলাদেশে যে 76টা সেন্ডিং অর্গানাইজেশন আছে, এরা লাইসেন্স প্রাপ্ত বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, তাদের আপনার যোগাযোগের ইউআরএলটা দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে ইনফরমেশন কালেক্ট করে প্রথমে আগে এই সেন্ডিং অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করবেন, এবং তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি দেশে ভাষা শিখবেন, কয়েকটা টেস্ট পাস করবেন, তারপরে তারা আপনার ভিসার প্রিপারেশন করে আপনি জাপানে আসবেন। জাপানে আসার পরে এই অ্যাকসেপ্টিং অর্গানাইজেশনটা আপনার জন্য কাজ করবে, এবং ফাইনালি তারা আপনার ওয়ার্ক লোকেশন, আপনি যে প্রতিষ্ঠানটিতে কাজ করবেন, একটা হসপিটাল হতে পারে, একটা কেয়ার গিভিং সেন্টার হতে পারে, আপনি সেইখানে তারপরে তাদের মাধ্যমে যাবেন। তো এইখানে একটা জিনিস মাথায় রাখেন, এখানে আমি পরিষ্কারভাবে বলেছি, আপনি যখন SSW-1 এর মাধ্যমে আসবেন তখন কিন্তু আপনি একজন ওয়ার্কার। এখানে পরিষ্কারভাবে একজন জাপানি ওয়ার্কারের যে ফ্যাসিলিটিগুলো, যে আপনার অথরিটি থাকবে, আপনি পুরাটাই এখানে ভোগ করতে পারবেন। চলুন যাই এবার দ্বিতীয় মেথডটি। এই দ্বিতীয় মেথডটি সম্পর্কে বাংলাদেশে হয়তো বা এখনও অনেকেই জানে না, আমিও রিসেন্টলি জেনেছি। সেই জন্য আপনাদেরকে শেখানোর জন্য আমি এটা ব্যবস্থা করেছি মেথড 2 হিসাবে। এই মেথডের মাধ্যমে আপনি জাপানে আসবেন স্টুডেন্ট ভিসায়, নট ওয়ার্কিং ভিসা। পরিষ্কারভাবে আবার বলি, আপনি আসবেন স্টুডেন্ট হিসাবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু বাংলাদেশে আপনার কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই ক্ষেত্রে আপনার জন্য কোনো সেন্ডিং অর্গানাইজেশন মাস্ট না বাংলাদেশে। আপনি সরাসরি এইখান থেকে জাপানিজ আপনার সেম্মনগাক্য কিংবা কেয়ার গিভিং স্কুল, এটা একটা ভোকেশনাল স্কুল, আপনি সরাসরি বাংলাদেশ থেকে স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে আপনার যদি জিনিসগুলো কঠিন মনে হয়, আপনি বাংলাদেশে যারা ভিসা প্রসেসিং করে জাপানের বিভিন্ন স্কুল কলেজে, একটা প্রতিষ্ঠান বেছে নিতে পারেন বাংলাদেশে, এবং তাদের সাথে যোগাযোগ করে তারা আপনার এই স্কুলের সাথে যোগাযোগ করে আপনার ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করবে। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে আপনি এই ক্ষেত্রে স্টুডেন্ট হিসাবে আসবেন। এখানে কিন্তু আপনি ওয়ার্কিং ভিসায়, আমরা উপরে SSW-1 যেটা দেখে আসলাম, আপনি ওয়ার্কিং ভিসায় আসছেন সেটা না, আপনি এখানে আসবেন স্টুডেন্ট ভিসায়। তারপরে আপনি স্কুলে পড়াশোনা করবেন। পড়াশোনা করার পরে সাধারণত স্কুলগুলোর সাথে জাপানে অ্যাকসেপ্টিং অর্গানাইজেশনের খুব ডিপ রিলেশন থাকে, কারণ এই অ্যাকসেপ্টিং অর্গানাইজেশনগুলো আপনার প্রশিক্ষণপ্রাপ্ত লেবারদের নিতে চায়। তারপরে স্কুল আপনার জন্য হেল্প করবে। এই অ্যাকসেপ্টিং অর্গানাইজেশন তখন আপনার সাথে কথা বলে আপনার বেতন তারপর অন্যান্য ফ্যাসিলিটিস ঠিক করে তারপরে আপনি ফাইনালি এখানে আপনার যে ওয়ার্ক লোকেশন
আপনি এখানে যে কাজ করা শুরু করবেন। তো এটা হলো, আমি এতটা ডিটেল কি জন্য বুঝালাম। আপনারা এই জায়গাটা যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ওয়েটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমি প্রথমেই যেটা বলে আসলাম যে আমাদের প্রথমেই যেহেতু একটা ডিসিশন নিতে হবে যে আপনি কোন ওয়েতে আসবেন, SSW1 মাধ্যমে আসবেন না স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসবেন, সেটা আপনাকে এই স্টেপ 1 মধ্যে সিদ্ধান্তটা নিতে হবে। এজন্য আমি এখানে পরিষ্কারভাবে লিখেছি, এখানে আমরা সিদ্ধান্ত নিব। এখন এইখানে আমাদের যেটা বোঝার দরকার যে ওয়েতে আপনি আসবেন এটা কিন্তু পুরাই ডিফারেন্ট। ফার্স্ট ওয়েটা হলো ওয়ার্কার হিসাবে আসা, ওয়ার্কিং ভিসাতে আসা। সেকেন্ড ওয়েটা হলো স্টুডেন্ট হিসাবে আসা, স্টুডেন্ট ভিসায় আসা। তো এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে স্টুডেন্ট ভিসায় আসলে হয়তোবা আপনি অনেক সহজেই আপনার এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারেন, কারণ ওয়ার্কিং ভিসায় আমাদের দেশে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। স্টুডেন্ট ভিসায় কিন্তু এটা নেই। কিন্তু এইখানে আপনাকে একটা টিউশন ফি দিতে হবে। টিউশন ফিটা সম্পর্কে আমি আজকে বলবো না, আমাকে আরও স্টাডি করতে হবে, আমি অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো। এখানে আপনি আসতে হলে আপনাকে কিন্তু একটা টিউশন ফি দিয়ে আসতে হবে, যেটা কিনা হয়তো বা জাপানিজ একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে যেমন খরচ 10-12 লাখ টাকা আমি শুনেছি, ওরকমই একটা খরচ হবে আপনার 10-12-13 লাখ টাকার মতো একটা খরচ হবে। তার মধ্যে হয়তো বেশিরভাগটাই টিউশন ফি থাকবে। কিন্তু এই প্রসেসটা কিন্তু আপনার জন্য অনেকটাই হ্যাসেল ফ্রি। এখানে আপনার অতটা আপনার জটিলতা থাকবে না, যেহেতু আপনি স্টুডেন্ট হিসাবে আসবেন। এখন আমি এখনই যে কথাগুলো বলে আসলাম সেই কথাগুলোই যেন আপনাদের মাথায় থাকে এবং ডকুমেন্ট হিসাবে থাকে, সেই জন্য আমি এই স্লাইডটা তৈরি করেছি। যে কথাগুলো বললাম সেগুলোই আবার এখানে রিপিট করব। তার মানে আমরা যেটা দেখলাম, আমাদের জাপানে আসার ওয়ে দুইটা। একটা হলো SSWর মাধ্যমে আপনি আসবেন, এবং এই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশে দুইটা পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে আপনার কেয়ার গিভিং স্কিল টেস্ট, খাইগো কিনোহি ওকাশিকেন আমরা জাপানিজে বলি, এবং JFT বেসিক, JLPT N4 জাপানিজ ভাষায় আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। এবং আপনারা জানেন জাপানে যেহেতু লোক সংখ্যা কমে যাচ্ছে, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি প্রতি বছর প্রায় 40-50 হাজারের মতো কেয়ার গিভার জাপানে ঢুকছে। এবং আরেকটু আগে যেটা বলে আসলাম, আপনার সেকেন্ড মেথডটা হলো খাইগো সেমমন গাক্কোতে আসা, কেয়ার গিভিং স্কুলে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসা। তো আমরা আপনার এই ভোকেশনাল কিংবা পলিটেকনিক স্কুলগুলোকে আমরা জাপানিজে সেমমন গাক্কো বলে থাকি। এই টার্মটা একটু মাথায় রাখেন, আপনার বিভিন্ন ভিডিওতেই আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এই ভিসায় আসলে পারে আপনি 2 বছর এই কোর্স করার পরে, আপনি 1 বছর করার পরেও জবে ঢুকতে পারেন, আবার 2 বছর করার পরে আপনি সরাসরি এই ন্যাশনাল এক্সামে অংশগ্রহণ করতে পারবেন। আর একটা ওয়ে আছে, সেটা হয়তো বা শুনে থাকবেন, EPA প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামটা বাংলাদেশিদের জন্য না, এটা শুধুমাত্র ফিলিপিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মানুষদের জন্য। তো এইখান থেকে আমি আবার একটু ব্যাক করব আমাদের প্রথমের জায়গাতে। তার মানে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম স্টেপ 1-এ আপনি কিভাবে জাপানে আসবেন। এবং আপনাদের আমি প্রথমে বলেছি যে আপনি জাপানে যদি পার্মানেন্ট কিংবা লং টাইমে 5 বছরের বেশি থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাকে জাপানে একটা এক্সাম দিয়ে সেটা পাশ করতে হবে। এবং এই দ্বিতীয় স্টেপে আমরা দেখব সেই এক্সামটাতে আপনি কিভাবে পরীক্ষা দিবেন, কিভাবে পাশ করবেন, এগুলাই আমরা ডিটেল আলোচনা করব। আপনারা যেহেতু জানেন অলরেডি যে SSW ভিসাতে কিন্তু আপনি জাপানে 5 বছরের বেশি থাকতে পারবেন না, আপনাকে SSW 1 থেকে 2-তে ট্রান্সফার করতে হবে। কিন্তু নার্সদের ক্ষেত্রে কিংবা আপনার যারা কেয়ার গিভার ওয়ার্কার হবেন তাদের ক্ষেত্রে SSW 2-তে যেতে গেলে আপনাকে এই পরীক্ষাটা, আপনার এই যে খাইগো ফুকুশি ন্যাশনাল এক্সাম, এই পরীক্ষাটা দিতে হবে এবং অবশ্যই পাশ করতে হবে। এবং এখানে আমি একটু কথা বলে রাখি, আপনি যদি এই পরীক্ষাটাতে পাশ করতে পারেন আপনার লাইফ কিন্তু জাপানে চেঞ্জ হয়ে যাবে।
কারণ এই ভিসাটা জাপানে খুবই সম্মানিত একটা ভিসা। যদিও পরীক্ষাটিতে পাশ করা অনেক কঠিন, কিন্তু আমার জানা মতে, আমি যেটুক জানি, এই পরীক্ষায় পাশ করে জাপান থেকে ফিরে আসতে হয়েছে এরকম লোকের সংখ্যা 0। আপনি ভিসার অ্যাপ্লিকেশন করলেই আপনার ভিসা হবে এবং আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারবেন, যতবার ইচ্ছা ভিসা এক্সটেনশন করতে পারবেন। এবং 3 নম্বর স্টেপটিতে আমরা পাশ করার পরের স্টেপগুলো কি হবে আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য এইখানে আমি এই স্টেপটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে একটা টাইমের মাধ্যমে দেখাতে চাই যে আপনি কিভাবে এই 2টা মেথড আপনাকে হেল্প করতে পারে। তো এখানে প্রথমে আমি বলতে চাই মেথড 1, এটা আপনারা বাংলাদেশ থেকে সবাই জানেন কম বেশি, SSW1 এর মাধ্যমে এসে। এবং SSW1 কিন্তু আপনারা জানেন ভিসাটা 5 বছরের জন্য, প্রতি বছর আপনাকে একবার করে রিনিউ করতে হবে, 1 বছর 1 বছর 1 বছর, এইভাবে 5 বছরের একটা আপনার টাইম লাইন। তে আমরা যে পরীক্ষাটার কথা বলে আসলাম, আপনার খাইগো শিকেন যেটা বললাম, এইটাতে যদি আপনি পাশ করতে চান তাহলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে এখানে 3 বছর আগে এদের সাথে কাজ করতে হবে। তারপরে আপনি 3 বছর শেষ হলে, এখানে আমি লাল দাগটি দিয়ে দেখিয়েছি, আপনি এখানে এক্সামে অ্যাটেন্ড করবেন এবং যদি পাশ করেন এই এক্সামে, তখন আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, নার্সিং ভিসা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আরেকটু আগে বলে আসলাম, এই ভিসাটা কিন্তু জাপানে খুবই সম্মানিত একটা ভিসা এবং আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, আপনার বেতন বাড়বে, অনেক অনেক সুযোগ সুবিধা আছে। তারপরে এখান থেকে আপনি 5 বছর জাপানে কাজ করার পরে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি PR এর অ্যাপ্লাই করতে পারবেন। তা আমি ধরে নিয়েছি একবারে হয়তো এই পরীক্ষা পাশ করা কঠিন হবে, সেই জন্য আমি আপনার এই 5টা বছর 6, 7, 8, 9, 10 এখানে আমি ধরে নিয়েছি আপনি 5 নাম্বার 2 দ্বিতীয় বছরে যে হয়তো পাশ করবেন, প্রথম বছরে আমি পাশ করবেন, সিমুলেশন করিনি। এইভাবে আপনি আপনার জাপানে ক্যারিয়ার পাথটা তৈরি করতে পারেন। এবং আমরা এবার দ্বিতীয় মেথডটি দেখার চেষ্টা করব। দ্বিতীয় মেথডটিতে আমি যেটা বললাম যে আপনি স্টুডেন্ট হিসাবে জাপানে আসবেন, প্রথম বছর এবং দ্বিতীয় বছর আপনি ভোকেশনাল স্কুল কিংবা সেম্মন গাক্কোতে পড়াশোনা করবেন। তো এই ক্ষেত্রে আপনার বিভিন্ন অপশন হতে পারে। আপনি ইচ্ছা করলে 1 বছর পড়ার পরে আপনি SSW1 ভিসায় ট্রান্সফার করে স্টুডেন্ট ভিসা থেকে কাজ শুরু করতে পারেন, কিংবা আপনি 2 বছর পড়াশোনাটা পুরা কমপ্লিট করে আপনি এইখানে ওই এক্সামটা দিতে পারেন, ওই টেস্টটা দিতে পারেন, আমি যেটা বললাম খাইগো ফুকুশি শিকেন। তো এইখানে যদি আপনি পাশ করেন তাহলে তো খুবই ভালো কথা, তারপরেই কিন্তু আপনি এখান থেকে আপনার ভিসাটা চেঞ্জ করতে পারেন। আর যদি আপনি এখানে পাশ না করেন সেক্ষেত্রে আপনার আর একটা অপশন খোলা থাকবে, সেটা হলো যে আপনি SSW1 ভিসাতে, স্টুডেন্ট ভিসা থেকে SSW1 ভিসাতে ট্রান্সফার হয়ে আপনি এখানে 5 বছর SSW1 ভিসাতে কাজ করতে পারেন। এবং SSW1 ভিসাতে যাওয়ার পরে আপনি প্রথম বছরে পরীক্ষা দিতে পারেন, দ্বিতীয় বছরে পরীক্ষা দিতে পারেন, তৃতীয় বছরে পরীক্ষা দিতে পারেন, কারণ আপনি অলরেডি 2 বছর এখানে পড়াশোনা করে এসেছেন, যার ফলে আপনি যে কোনো সময়ই পরীক্ষা দিতে পারবেন। তাই আমি জিনিসটা সহজ করার জন্য ধরেছি আপনি 3য় বছরে পরীক্ষা দিবেন এবং পরীক্ষায় পাশ করার পরে আপনি ভিসার স্ট্যাটাসটা আপনার SSW1 থেকে আপনি নার্সিং ভিসায় চেঞ্জ করবেন এবং বাকি প্রসেসগুলো আগের মতোই আপনার। তারপরে আপনি 5 বছর জাপানে আপনি জব করার পরে আপনি PR এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এই সবুজ লাইনগুলোর মাধ্যমে দেখিয়েছি মোটামুটি 11-12 বছরের সময় যে আপনি এখানে PR হোল্ডার, আপনার লাইফটা এখান থেকে কিন্তু অনেক অনেক ইজি। চলুন এবার আমরা প্রথমেই দেখি আপনাকে এই খাইগো ফুকুশি এক্সামের জন্য কিভাবে রেডি হতে হবে। প্রথমেই মাথায় রাখেন এই পরীক্ষাটা কিন্তু আপনাকে জাপানে দিতে হবে এবং পরীক্ষাটা পুরাপুরি জাপানিজ ল্যাঙ্গুয়েজে হবে। সুতরাং আমি প্রথমেই আপনাদের প্রিপারেশনের জন্য প্রথমেই বারবার বলবো যে আপনাকে জাপানিজ ভাষাটা অনেক ভালো করে শিখতে হবে।
তো এই ক্ষেত্রে আপনাকে আমি যেটা বলবো, আপনার এসএসডব্লিউতে আসার জন্য আপনার N4 এবং আপনার কোনো এই পরীক্ষাটায় আপনার প্রিপারেশনের জন্য আপনি N3 লেভেল কমপ্লিট করবেন, এবং আপনি যখন এই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনার জাপানিজটা JLPT N2 লেভেল হতে হবে, না হলে আপনি এটা পাশ করতে পারবেন না। কারণ এটা আপনার অনেক কঠিন একটা পরীক্ষা, এবং সাধারণ একজন ছাত্রের জন্য আপনার মোটামুটি 6 থেকে 12 মাস লাগে JLPT N2 লেভেল পর্যন্ত পৌঁছাতে। আপনি এটা তখনই পারবেন যখন আপনি খুব অ্যাক্টিভ হবেন এবং আপনি খুব ডিসিপ্লিন একজন পার্সন হবেন, তখন কিন্তু আপনি 6 থেকে 12 মাসের মধ্যে N2 লেভেল কমপ্লিট করে ফেলতে পারবেন। চলুন এবার আমরা এই পরীক্ষাটির নাম এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করি। পরীক্ষাটির নাম হলো খাইগো ফুকুশি কোক্কাশিকেন। এটি হচ্ছে জাপানের ন্যাশনাল সার্টিফিকেশন এক্সাম ফর লাইসেন্স কেয়ার গিভার, এবং এটি প্রতি বছর আপনার জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এখানে যে বিষয়গুলো আপনাকে পরীক্ষা দিতে হবে সেটা হলো যে আপনার কেয়ার সায়েন্স, এই বিষয়বস্তুর মধ্যে থাকবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনি শিখবেন। তারপরে সোশ্যাল কেয়ার, এখানে আপনি সমাজ ও আইনের জ্ঞান সম্পর্কে শিখবেন। তারপরে ব্যবহারিক দক্ষতা, ব্যক্তিগত ও আচরণগত জ্ঞান আপনি এখানে শিখবেন। আপনাদের ইনফরমেশনের জন্য বলি, 2024 সালের পরীক্ষায় মোট পাশের হার ছিল 73% মতো, এবং বিদেশিদের জন্য পাশের হার ছিল 48.6%। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে পরীক্ষাটা কিন্তু বেশ কঠিন। জাপানিজ এবং ফরেনার একই সাথে একই প্রশ্নপত্রে এই পরীক্ষাটি দেবে, এবং যেটা প্রথমে বলে আসলাম, পরীক্ষাটা পুরাপুরি জাপানিজ ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমেই হবে। সুতরাং আপনাকে পরীক্ষাটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। চলুন এবার আমরা দেখে নেই কে এই পরীক্ষায় অংশ নিতে পারবে। বিদেশিরা অংশ নিতে পারবে যদি তারা 3 বছর জাপানে কেয়ার গিভার হিসাবে কাজ করেন, অথবা আরেকটু আগে আমি যেটা বলে আসলাম, আপনি যদি জাপানে খাইগো সেম্মন গাক্কোতে 2 বছরের কোর্স শেষ করেন, অথবা আপনি ইপিএ প্রোগ্রামের মাধ্যমে যদি এসে থাকেন। তো ইপিএ প্রোগ্রামটা আমি আগে বলে আসলাম, এটা আমাদের জন্য না, এটা ইন্দোনেশিয়া, ফিলিপিন, ভিয়েতনাম কয়েকটা দেশের জন্য রেস্ট্রিক্টেড। চলুন এবার আমরা দেখি পরীক্ষার সময় ও আবেদন করার প্রক্রিয়া। পরীক্ষাটি প্রতি বছর সাধারণত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ হয় মার্চ মাসে। আপনার আবেদনপত্র জমা দেওয়ার সময় সাধারণত আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে হয়ে থাকে। আপনারা অবশ্যই এই নিচে যে ওয়েবসাইটটি দিয়েছি এটার মাধ্যমে আপনি যে বছর পরীক্ষা দেবেন সেই বছরের আপনার ফর্ম ফিল আপ করার ডিউ ডেট এবং পরীক্ষার ডিটেলসটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবং এই ফর্মটি আপনি পাবেন এই যে নিচে যে ওয়েবসাইটটা দিয়েছি, জাপান অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড কেয়ার ওয়ার্কার। আপনার এইখান থেকে আপনি এই ওয়েবসাইটটা ঢুকলেই আপনি এখান থেকে সব ডিটেলস পেয়ে যাবেন। এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমি অতটা ডিটেল যাব না, কারণ আপনি কোন বছর পরীক্ষা দিবেন, তার মধ্যে কী নিয়ম চেঞ্জ হবে আমি তো জানি না। আপনারা এই সাইট থেকে জিনিসটা ডিটেলভাবে দেখে নেবেন। এবার আমরা পরীক্ষার স্থান সম্পর্কে জানার চেষ্টা করি। এই পরীক্ষাটি আবার বলি, আপনাদের কিন্তু আপনার বাংলাদেশ থেকে দিতে পারবেন না, এটি আপনাকে জাপানে আসার পরে জাপানে দিতে হবে। এবং সাধারণত জাপানের 20টারও বেশি শহরে পরীক্ষাটি হয়। আমি সবগুলো শহরের নাম দিলাম না, মেজর সিটিগুলো যেরকম টোকিও, ওসাকা, নাগোয়া, ফুকুওকা, সাপ্পোরো, হিরোশিমা, সেন্দাই, এই বড় শহরগুলোতে অবশ্যই হচ্ছে। এবং এর পাশাপাশি আরও যেহেতু অনেক শহর আছে, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন আপনি আপনার সুবিধা মতো আপনার কাছাকাছি একটা টেস্ট সেন্টার বেছে নিলেই হবে। চলুন এবার আমরা এই পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য কিছু অনলাইন রিসোর্স সম্পর্কে আলোচনা করি। এই অনলাইন রিসোর্স সম্পর্কে আমি অত ডিটেল যাব না, কারণ আমার একটা আলাদা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে এবং আমাকেও অনেক স্টাডি করে জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে হবে এবং আপনাদেরকে যেন মিসগাইড না করি সেই জন্য আমাকে একটা আলাদা ভিডিও তৈরি করতে হবে। প্রথমে আমি এই রিসোর্সগুলো দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি আস্তে আস্তে একটু স্টাডি করে আপনাদের জন্য
একটা আলাদা ভিডিও তৈরি করব, যেখানে আমি আপনাদের এই কাইগো ফুকুশি ন্যাশনাল এক্সাম দেওয়ার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে পড়লে সুবিধা হবে, কিভাবে স্টাডি প্ল্যান তৈরি করবেন, এই সম্পর্কে আমি একটা ভিডিও আলাদা তৈরি করব। চলুন এবার আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যে এই কঠিন পরীক্ষাটাতে আপনি পাশ করলে আপনি কি পাবেন। আপনি পাবেন হচ্ছে কাইগো ফুকুশি সার্টিফিকেট। এটা একটা ন্যাশনাল লাইসেন্স, এবং এই লাইসেন্সটা কিন্তু আমি বারবারই বলতেছি জাপানে খুবই সম্মানিত। তার মানে আপনি তখন একজন জাপানে সার্টিফাইড কেয়ার গিভার হবেন, এবং আপনি তখন সরকারিভাবে এই লাইসেন্সটা পাওয়ার জন্য আপনার কিন্তু জব খুঁজে পাওয়া খুবই 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 সোজা হয়ে যাবে। এবং আপনি তখন আপনার এই SSW ভিসা থেকে, কিংবা আপনি যদি স্টুডেন্ট হয়ে আসেন স্টুডেন্ট ভিসা থেকে নার্সিং কেয়ার ভিসায় পরিবর্তন করতে পারবেন, এবং আপনি জাপানে স্থায়ীভাবে কাজ করতে পারবেন। আগেই বলে আসলাম 5 বছর কাজ করার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ইচ্ছা করে জাপানিজ ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি আপনার পরিবারকে নিয়ে এসে জাপানে থাকতে পারবেন। এবং এই সার্টিফিকেটটা পাওয়ার সাথে সাথে আপনার বেতনে বেড়ে যাবে। আপনার বেতন তখন হয়তো বা 2.5 লক্ষ ইয়েন থেকে 3 লক্ষ ইয়েন, তার বেশি হতে পারে। সিটির উপর এটা নির্ভর করবে, প্রতি মাসে আপনি এরকম বেতন পাবেন। এবং আপনার মধ্যে যদি ভালো স্কিল থাকে, টিম লিডিং, কিংবা আপনি যদি ভালো কাজ করেন, তখন কিন্তু আপনার বেতন দেখা যাচ্ছে 3.5 লক্ষ ইয়েন থেকে 4 লক্ষ, 4.5 লাখ, 5 লাখ ইয়েন পর্যন্ত হতে পারে। আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আলোচনা করব আমাদের থার্ড স্টেপ নিয়ে, পোস্ট পাসিং প্রিপারেশন। আপনি যখন এই পরীক্ষাটাই পাশ করে ফেলবেন, তখন আপনার যে কাজগুলো হবে আমি অনেক হাই লেভেলে বলার চেষ্টা করি। ফার্স্টে আপনাকে ভিসা চেঞ্জ করতে হবে। আপনি SSW1 থাকলে SSW1 থেকে নার্সিং কেয়ার ভিসায় চেঞ্জ করতে হবে। এবং তারপরে যেটা করতে হবে যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি বাংলাদেশ থেকে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসার প্রিপারেশন শুরু করে দিতে পারেন। এবং ফাইনালি, যদি অনেক পরের কথা, 8-10 বছর পরের কথা, আপনি প্রিপেয়ার হবেন জাপানিজ পার্মানেন্ট রেসিডেন্সি কিংবা জাপানিজ ন্যাশনালিটি পাওয়ার জন্য। আপনার কী কী ধরনের স্টেপ নিতে হবে, কী কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সেগুলোর জন্য আপনি রেডি হতে থাকবেন। আমি যেহেতু একজন খুব অপটিমিস্টিক এবং লং টার্ম প্লেয়ার, সেজন্য আপনাদের এই 3টা জিনিস সম্পর্কে এক্সপ্লেন করলাম, যাতে আপনাদের পাশ করার পরে আপনার ভবিষ্যৎ কাজটা কি হতে পারে একটু হলেও ধারণা পান। ফাইনালি, অন্যান্য ভিডিওগুলির মতো এই ভিডিওটিতেও আমি কিছুটা মাই রিকমেন্ডেশন এবং ফ্রি কমেন্ট করার চেষ্টা করব। আমি যেটা এই ভিডিওতে আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করলাম যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। আপনি যদি জাপানে এসে কাজ করতে চান, দীর্ঘমেয়াদী থাকতে চান, আপনার উইদাউট রেস্ট্রিকশনে থাকতে চান, তাহলে আপনার জন্য একটা বেস্ট ওয়ে হতে পারে। সেটা হলো আপনি কেয়ার গিভার হিসাবে জাপানে আসতে পারেন, কিংবা কেয়ার গিভার পড়াশোনায় জাপানে আসতে পারেন। তারপরে আমি যে এক্সামটা বললাম, কাইগো শিকেন যেটা বললাম, এই এক্সামটা পাশ করার পরে আপনি একজন সার্টিফাইড লাইসেন্সধারী কেয়ার গিভার হিসাবে জাপানে থাকতে পারেন, এবং আপনার লং টার্মের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই যেটা বলি, জাপানে লোকসংখ্যা যেহেতু প্রচণ্ডভাবে কমে যাচ্ছে এবং এদের বয়স্কদের সংখ্যা অনেক বেশি, আপনার 65 থেকে 100 বছরের মধ্যে আপনার লোকসংখ্যা প্রায় আপনার 25 থেকে 30%, যার জন্য এদের প্রচুর কেয়ার গিভার দরকার। এবং আমি আমার পার্সোনাল নলেজ থেকে যেটুকু জানি, আপনার SSW ভিসার মাধ্যমে যে মানুষগুলো জাপানে আসে তাদের কিন্তু 70-80%ই কেয়ার গিভার। সুতরাং বুঝতে পারছেন যে এখানে আসাটা কিন্তু অন্যান্য আপনার SSW আপনার ওয়ার্কের থেকে কেয়ার গিভার হিসাবে আসাটা সহজ, এবং আপনাকে বাইরেও কাজ করতে হবে না, ফ্যাক্টরিতে কাজ করতে হবে না, আপনাকে মাঠে কৃষি কাজ করতে হবে না, আপনাকে কনস্ট্রাকশনে কাজ করতে হবে না। আপনি কাজ করবেন বিল্ডিংয়ের মধ্যে, এয়ার কন্ডিশনের মধ্যে, একটা ভালো পরিবেশে কাজ করবেন। সুতরাং আমি বলবো যে আপনারা
যারা জাপানে আসার কথা চিন্তা করছেন, এখন বুঝতে পারছেন না যে কোন রুটে গেলে আপনার জন্য ভালো হবে, আমার মনে হয় আপনি কেয়ার গিভারটা চিন্তা করতে পারেন। অবশ্যই কাজটা অত সোজা না, কারণ আপনি একজন বৃদ্ধ মানুষকে কিংবা একজন পঙ্গু মানুষকে কিংবা মানসিকভাবে একজন ডিস্টার্ব মানুষকে আপনি দেখাশোনা করবেন, সুতরাং কাজটা অত সোজা হবে না। এবং বারবার যেটা আমি বলে আসছি, পরীক্ষাটা কিন্তু জাপানিজে দিতে হবে। তার মানে আপনাকে মাইন্ডসেটটা এইভাবে তৈরি করতে হবে যে আপনি জাপানিজদের সাথে একই জায়গায় পরীক্ষায় বসবেন, ওইখান থেকে পাশ করে আসবেন। আমার 2-3টা আগের ভিডিওতে আপনাদেরকে আমি সরকার ভাইয়ের একটা সাক্ষাৎকার দেখিয়েছি। উনি কিন্তু 9 মাসের মধ্যে জেএলপিটি লেভেল 2 কমপ্লিট করেছে। সুতরাং এটা কিন্তু অসম্ভব যে কিছু তা না, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, একটা বয়সের পরে কিন্তু আর মানুষ কেউ কিছু ফাঁকি দিতে চায় না, কারণ আপনি যদি ভালো করে না পড়েন, ভালো করে মনোযোগ না দেন, ক্ষতিগ্রস্তটা কিন্তু আপনি হবেন। এই মোটিভেশনটা মাথায় রেখে প্রস্তুতি নিতে শুরু করেন। এবং আমি যেটা বললাম যে আমি এই পরীক্ষাটিতে পাশ করার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কোন ম্যাটেরিয়ালগুলো পড়বেন, কিভাবে আপনার একটা স্টাডি প্ল্যান তৈরি করলে আপনি ভালোভাবে পাশ করতে পারেন, এই বিষয়গুলো আমি স্টাডি করব এবং আমি একটা সুন্দর ভিডিও বানাবো। তো সেইখান থেকে আপনারা কিন্তু একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এবং আবারও বলি, আপনারা এই রুটটা বেছে নিলে কিন্তু আপনাদের ভবিষ্যৎটা খুবই সুন্দর হবে জাপানে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।